নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ প্রবন্ধটি নিয়ে। এই স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বলতে চাইলেন আমাদেরকে আমরা আজকের আলোচনায় সেটাই তুলে ধরব। সকলকে বাংলা সাহিত্য চর্চা গ্রুপে স্বাগত জানাই। স্বদেশী সমাজ আসলে এমন একটা প্রবন্ধ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার পল্লী ভাবনা, তার স্বদেশ ভাবনার স্বরূপটাকে আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। দেশ তখন পরাধীন, বাংলাকে ভাগ করবার চেষ্টা চলছে। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, তার একটা উত্তাল রেস রয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপটটাকে সামনে রেখে একটা সমাজকে, একটা দেশকে কেমন করে ইংরেজ শাসনের সেই সময়ে দাঁড়িয়ে একত্রিত করা যায়, সংঘবদ্ধ করা যায়, একটা আদর্শ স্বদেশী সমাজ কেমন করে গড়ে উঠতে পারে, স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সেই জায়গাটাকে ধরিয়ে দিতে চেয়েছেন। যেখানে তিনি প্রবন্ধের একেবারে শুরুতেই বলেছেন, আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। এই পল্লীবাসী কথাটার অর্থ হচ্ছে যে আমাদের দেশ কিন্তু মূলত, অর্থাৎ আমাদের ভারতবর্ষ মূলত গ্রাম জীবন কেন্দ্রিক। গ্রাম জীবন, পল্লী জীবন, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের কেন্দ্রে রয়েছে। আমাদের নারী, আমাদের একেবারে কেন্দ্রীয় শক্তি হচ্ছে আমাদের এই পল্লী। এই পল্লীকে যদি আমরা একত্রিত করতে পারি, পল্লী জীবন, গ্রাম জীবনের সমস্ত কুপমণ্ডকতা, সংকীর্ণতা, জাতপাতের ভেদাভেদ, এগুলোকে যদি আমরা দূরে সরিয়ে দিতে পারি, তাহলে এই পল্লী জীবন থেকে শুরু করেই আমাদের ভারতবর্ষ একত্রিত হবে, সংঘবদ্ধ হবে, যেখানে বাইরে থেকে কোনো বহিঃশক্তি আক্রমণ করলেও সেটা কখনোই তার একতাকে ভেঙে দিতে পারে না। কারণ রবীন্দ্রনাথ এই প্রবন্ধে একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলছেন, গভর্নমেন্ট নিজের কাজের সুবিধা অথবা যে কারণেই হোক বাংলাকে দ্বিখণ্ডিত করিতে ইচ্ছা করিয়াছেন। আমার ভয় করিতেছে ইহাতে বাংলাদেশ দুর্বল হইয়া পড়িবে। এই যে বাংলাকে সরকার তার নিজের স্বার্থে দ্বিখণ্ডিত করে বাংলার একতাকে ভেঙে দিতে চাইছেন। এই একতা যদি ভেঙে যায় তাহলে তো একটা স্বদেশী সমাজ গড়ে উঠবে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত বাহ্য নানা কারণ সেগুলোকে দেখাচ্ছেন এবং এটা বলতে চাইছেন যে বাইরে থেকে শক্তি যতই কার্যকরী হোক, আমার ভেতরে যদি প্রতিরোধ শক্তিটা থাকে, তাহলে বাইরের নানা রোগ সেটা যতই দেহকে আক্রমণ করার চেষ্টা করুক, এই সমাজ নামক বা ভারতবর্ষ নামক দেহটা সে নিজেকে প্রতিরোধ করতে পারবে বাইরের শক্তির বিরুদ্ধে। আর সেই প্রতিরোধের একমাত্র শক্তি হলো মানুষের একতার শক্তি, ভারতবর্ষের তথা বাংলার। রবীন্দ্রনাথ যদিও পুরো ভারতবর্ষকে নিয়ে এখানে কথা বলছেন না, তিনি মনে করেন যে এক একটা প্রদেশ আগে নিজেকে একত্রিত করুক। সে যদি নিজেকে সংঘবদ্ধ করতে পারে তাহলে সে আর একটা প্রদেশের সঙ্গেও নিজেকে একটা সম্বন্ধ সূত্রে বেঁধে ফেলতে পারে। মানুষ যদি নিজের পরিবারটায় নিজেকে সম্পূর্ণরূপে স্থিতিশীল করতে পারে তবেই তো সে আরেকটা পরিবারের পাশে দাঁড়াবে। তেমনি তিনি এখানে স্বদেশী সমাজের কথা বলেছেন ঠিকই, কিন্তু তিনি আসলে বাংলাদেশকে, আমাদের বাংলাকে একত্রিত করার কথাটাকে আগে গুরুত্ব দিয়েছেন। বাংলা যদি একত্রিত হয় তাহলে বাংলাকে দেখে অন্য প্রদেশগুলোও নিজেকে একত্রিত করবে এবং এইভাবে একটা একতার মন্ত্রে গোটা ভারতবর্ষ নামক রাষ্ট্রটি নিজেকে সংঘবদ্ধ করবে এবং সেখানেই স্বদেশী সমাজ তার সর্বোচ্চ প্রস্ফুটিত হবার জায়গায় নিজেকে মেলে ধরবে। আর এই জায়গাটা কেমন করে পৌঁছবে, কেমন করে আমরা নিজেদেরকে নিজেদের মতো করে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারি, আত্মনির্ভর করে তুলতে পারি, একটা শক্তিশালী বলা যেতে পারে সংগঠনে নিজেদেরকে পরিণত করতে পারি, সংঘবদ্ধ করতে পারি, তার সূত্রগুলোকে তিনি আমাদেরকে এখানে একেবারে রুট বা একেবারে শেকড় থেকে আমাদেরকে ধরিয়ে দিতে চেয়েছেন। আর সেই শেকড়ের সন্ধান করতে গিয়ে তিনি শুরুতেই যে কথা বললাম, তিনি বললেন যে আমাদের যে ভারতবর্ষ, আমাদের যে দেশ, তা প্রধানত পল্লীবাসী। তাই পল্লী থেকে শুরু করতে হবে আমাদেরকে একত্রিত হওয়ার যে কার্যক্রম, সেটাকে শুরু করতে হবে সেই পল্লী থেকে। রবীন্দ্রনাথের মতে যে আমাদের গ্রাম বাংলাগুলো যে অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদেরকে একত্রিত করে সেটা হলো মেলা। তিনি মেলার গুরুত্বকে বারবার এখানে আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন।
তিনি বারবার বলছেন যে প্রত্যেক জেলার ভদ্র শিক্ষিত সম্প্রদায় তাহাদের জেলার মেলাগুলিকে যদি নবভাবে জাগ্রত নব প্রাণের সজীব করিয়া তুলিতে পারেন, ইহার মধ্যে দেশের শিক্ষিতগণ যদি তাহাদের হৃদয় সঞ্চার করিয়া দেন, এই সকল মেলায় যদি তাহারা হিন্দু মুসলমানের মধ্যে সদ্ভাব স্থাপন করেন, কোনো প্রকার নিষ্ফল পলিটিক্সের সংসব না রাখিয়া বিদ্যালয়, পথঘাট, জলাশয়, গোচর জমি প্রভৃতি সম্বন্ধে জেলার যে সমস্ত অভাব আছে তাহার প্রতিকারের পরামর্শ করেন, তবে অতি অল্পকালের মধ্যে স্বদেশকে যথার্থই সচেষ্ট করিয়া তুলিতে পারেন। লক্ষণীয়, তিনি মেলার সঙ্গে শিক্ষিত সমাজের একটা যোগসূত্রকে খোঁজার চেষ্টা করছেন। তিনি মনে করেন যে মেলার গুরুত্ব এখানে, যে মেলা হচ্ছে একটা মিলন ক্ষেত্র। হিন্দু, মুসলমান, ছোট জাত, বড় জাত, সমস্ত রকমের জাত পাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ মেলায় একত্রিত হয়। মেলা হলো মানুষের মিলন ক্ষেত্র। অর্থাৎ তিনি মেলাকে এই কারণে গুরুত্ব দিচ্ছেন যে এই যে মেলা, তা ভারতবর্ষ তথা বাংলার মানুষকে একত্রিত করবে, জাতপাতের সংকীর্ণতা থেকে মানুষকে বের করে এনে তাদেরকে ঐক্যবদ্ধ হবার মন্ত্রে দীক্ষিত করবে। কারণ মেলা হলো একটা আনন্দের প্রাঙ্গণ, যেখানে সবাই হৃদয়ের আনন্দ নিয়ে দৌড়ে আসে। তাই তো রবীন্দ্রনাথ বলছেন যে একটা যদি সভা সমিতির জন্য মানুষকে ডাক দেওয়া হয়, মানুষ কিন্তু সহজে আসে না, কিন্তু যদি মেলার আহ্বান জানানো হয় দিকে দিকে, তাহলে মানুষ হৃদয় থেকে যে আনন্দ তার উচ্চারিত হয়, সেই আনন্দের ডাকে, সেই আনন্দযজ্ঞে সাড়া দেবার ডাকে সে কিন্তু ছুটে আসে, হৃদয়ের আহ্বানে সে ছুটে আসে, বাইরে থেকে তাকে জোর করতে হয় না। এবং সেই মেলাই পারে হিন্দু মুসলমানের সমস্ত ভেদাভেদকে দূরে সরিয়ে মানুষকে শুধু মানুষের পরিচয় ঐক্যবদ্ধ করতে। অর্থাৎ স্বদেশী সমাজ করতে গেলে মানুষকে একত্রিত করতে হবে, এবং তার সবথেকে বড় সহায়ক ভূমিকা নেবে এই মেলাগুলো। এবং এই যে মেলা, এই মেলার আরও একটা গুরুত্বের কথা তিনি আমাদেরকে বলছেন, সেটা হলো বাংলাকে, স্বদেশকে যদি একটা আদর্শ সমাজে উন্নীত করতে হয়, ঐক্যবদ্ধ হতে হয়, তাহলে একটা জাতিকে ঐক্যবদ্ধ হতে গেলে তার নিজস্ব কালচার বা সংস্কৃতিকে আশ্রয় করতেই হবে। এবং বাংলার নিজস্ব কালচার কি? যাত্রা, কীর্তন, কথকতা। তিনি মনে করেন এই যাত্রা, কীর্তন, কথকতা যারা করেন তারা তো এই মেলাটাকে সামনে রেখেই সেই নিজেদের যে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো, যে সংস্কৃতি, যে শিল্পী সত্তা, সেটাকে প্রকাশ করবার সুযোগ পাবে। তারা জমিদারকে সামান্য কিছু খাজনা দিয়ে তারা এইগুলোর আয়োজন করেই তারা মেলাটাকে পরিচালনা করবে, এবং যে সমস্ত দোকানপাট পুষবে তাদের থেকে যে চাঁদাটুকু তারা পাবে, সেটা তাদের নিজেদের যে ব্যয়ভার, সেটাকে বলা যেতে পারে সেটার ভার নিয়ে অবশিষ্টটাকে তারা দেশের কাজে ব্যবহার করবে, বাংলার উন্নয়নে কাজে লাগাবে। এই যে মেলা একই সঙ্গে মিলন ক্ষেত্র, একই সঙ্গে বাঙালির যে নিজস্ব কালচার, যে যাত্রা, কীর্তন, কথকতা, সেই যে বাঙালির নিজস্ব সংস্কৃতির যে প্রাণ প্রবাহ, সেটাকেও কিন্তু মেলা ধারণ করে থাকবে। এবং শেষ পর্যন্ত এই মেলাও কিছু উপার্জনের ক্ষেত্র হবে, যে উপার্জনটা কিন্তু একটা আদর্শ স্বয়ংসম্পূর্ণ স্বদেশী সমাজ তথা দেশ করার কাজে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কেমন করে একটা আদর্শ স্বদেশী সমাজ গড়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরামর্শ আমাদেরকে দিচ্ছেন নানা দিক থেকে, এবং যেখানে তিনি একেবারে মূলে পৌঁছে বলছেন যে পল্লী জীবন কেন্দ্রিক যেহেতু ভারতবর্ষ, তাই সেই পল্লীর প্রাণধারা যে মেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, যে যাত্রা, কীর্তন, কথকতা আমাদের নিজস্ব সম্পদ, বাঙালির নিজস্ব সংস্কৃতি, যা বাঙালির নিজস্ব আইডেন্টিটি, পরিচয়, তাকে এই মেলার মধ্য দিয়ে পরিচালন করে আমাদেরকে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে সজাগ করে আমাদেরকে একত্রিত হতে হবে। এইভাবেই কিন্তু আমরা একত্রিত হতে পারবো। হিন্দু আর মুসলমানের মধ্যে ভেদাভেদ করলে চলবে না। সমস্ত জাত ভাত, আত্ম অভিমান তথা অহংকে আমাদেরকে দূরে সরাতে হবে। সেই জন্য একেবারে প্রবন্ধের শেষ দিকে রবীন্দ্রনাথ একটি চমৎকার কথা বলছেন যে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে সমস্ত রকমের ছোটোখাটো সূক্ষ্ম যুক্তিবাদে যা কিছু ভণ্ডুলতা রয়েছে তাকে সবেকে আবর্জনা স্তূপে নিক্ষেপ করতে হবে। আত্ম অভিমান বা আত্মাভিমানকে আমাদেরকে তার যে শিকড়, তাকে শিকড় সমেত হৃদয়ের অন্ধকার গুহাতল থেকে সবেগে উৎপাটিত করতে হবে।
আর যেটা করতে হবে সমাজপতির অভিষেক। এই সমাজপতির অভিষেকটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। প্রশ্ন উঠতে পারে সমাজপতি বলতে এখানে কার কথা তিনি বলছেন? রবীন্দ্রনাথ এখানে কি চমৎকার কথা বলছেন। তিনি মনে করছেন যে একদিকে যেমন এই মেলা তা যদি আনন্দ উৎসবের আয়োজন করে, কারণ আনন্দ উৎসবের মধ্য দিয়েই আমাদের গ্রাম বাংলার মানুষ, লোকায়ত মানুষ নিজেদের ধর্ম, নিজেদের লোকশিক্ষা, নিজেদের সাহিত্য চর্চার একটা ক্ষেত্রকে খুঁজে পায়। কারণ আনন্দ উৎসব এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে যতখানি শিক্ষিত করে তোলা যায়, তার ধর্মশিক্ষা, তার নীতি শিক্ষার যতখানি বলা যেতে পারে প্রয়োগ ঘটানো যায়, আর কোনো মাধ্যমে সেটা হয় না। আনন্দ উৎসব শুধু মানুষকে আনন্দ বা বিনোদন দেয় না, মানুষের চরিত্রকে উদ্বোধিত করে, কারণ আনন্দের মধ্য দিয়েই তো চরিত্রের বিকাশ ঘটে। তাই মেলাকে তিনি যেমন গুরুত্বের সঙ্গে রেখেছেন যে এই মেলার অভাব যদি ঘটে তাহলে গ্রাম বাংলা দিনে দিনে নিরানন্দ হয়ে পড়বে, গ্রাম বাংলার যে প্রাণরস সেটা শুকিয়ে যাবে। তাই তাকে যাতে শুষ্ক মরুভূমিতে পরিণত হতে না হয়, তার জন্য মেলার মধ্য দিয়ে যা কিছু আনন্দ উৎসবের সূত্র সেগুলোকে যেমন চালু রেখে মানুষের চেতনার উদ্বোধন ঘটাতে হবে, তেমনি প্রয়োজন একজন সমাজপতির। যে কথা বলছিলাম, সমাজপতি বলতে তিনি এখানে কার কথা বলছেন? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন যে আমরা সবসময় আমাদের যে একত্রিত হতে চাওয়া, আমাদের যে সমাজের যে শক্তিটা, সেই শক্তিটাকে একটা কোথাও কেন্দ্রীভূত হতে আমরা দেখতে চাই। আমরা সবসময় একজন রাজাকে সন্ধান করি যে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ করবে, আমরা যাতে স্বেচ্ছাচারী না হয়ে পড়ি, আমরা যাতে ভুল না করি, আমরা যাতে ঠিক পথে পরিচালিত হই, একটু একজন থাকুক যার উপর আমরা একটু বিশ্বাস স্থাপন করতে পারি। সেই রকম একজন মানুষরূপে তিনি সমাজপতির কথা বলছেন। আমরা সকলে নির্বাচন করে সেই সমাজপতিকে একটা জায়গা দেব, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন, তার নিয়ন্ত্রণে আমরা আনন্দে এবং বলা যেতে পারে একটা ঠিক পথে চালিত হবার একটা শক্তি, একটা বলা যেতে পারে বীজ মন্ত্র আমরা আমাদের মধ্যে উপলব্ধি করতে পারবো। এই যে সমাজপতির কথা তিনি বলছেন, তিনি মনে করেন এই সমাজপতি একটা সরকারের মতো। সেই সরকারের যিনি প্রধান তিনিই তো সমাজপতি, তাকে কেন্দ্র করেই আরও নানা পারিষদবর্গ থাকবে এবং যা একটা পুরো শাসন কাঠামোকে তৈরি করবে, যেটা একেবারেই স্বদেশী ব্যাপার হবে। ইংরেজদের যে জামানা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ, আমাদের পল্লীকেন্দ্রিক বাংলা তার নিজস্ব একটা শাসন কাঠামো তৈরি করবে, যেখানে প্রত্যেকে নিজের স্বাধীনতা নিয়ে বাঁচবে, প্রত্যেকে নিজের আত্মশক্তির উদ্বোধনের সুযোগটুকু পাবে। কিন্তু সেই সমাজপতিকে নির্বাচন করবার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে পারে যে আমরা কি ঠিক মানুষকে নির্বাচন করব? তিনি কি যথার্থই শক্তিশালী হবেন? তিনি কি আমাদেরকে নিয়ন্ত্রণ করবার মতো, আমাদেরকে ঠিক পথে চালনা করবার মতো একজন যথার্থ লিডার বা একজন নেতা হতে পারেন? এখানে রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলছেন যে আমরাই তো তাকে নির্বাচন করব। আমাদের প্রত্যেকের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তিরই যেন একটা বলা যেতে পারে সম্মিলিত প্রকাশ স্বরূপ হবেন সেই নেতা। যেহেতু আমরা তাকে নির্বাচন করব, তিনি কখনো আমাদের বিপথে চালিত করতে পারেন না, আমাদের ক্ষতি করতে পারেন না। অন্তত তিনি মনে করেন যে গোটা সমাজ যদি জাগ্রত থাকে, তবে মোটের উপর কোনো ব্যক্তি সমাজে স্থায়ী অনিষ্ট করতেই পারে না। অর্থাৎ আমরা যেন কখনোই একেবারে নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা, এই সমস্ত বিবেক বোধ, এইগুলো থেকে, ন্যায় অন্যায়ের বোধ থেকে না বিচ্যুত হই। যদি আমরা ন্যায় অন্যায়ের বোধ, বিবেচনা বোধ, বিবেক বোধ এগুলোকে জীবনে মেনে চলতে পারি, তাহলে সমাজপতি কখনোই আমাদের ক্ষতি করতে পারেন না। কারণ আমরাই তাকে নির্বাচন করেছি, আমরাই তো তাকে সিংহাসনে বসিয়েছি, ফলে তিনি কখনো আমাদের বিরুদ্ধে যেতেই পারেন না, কারণ আমরাই তো তার শক্তির উৎস। অর্থাৎ তার মধ্যে আমরা যেমন একটা মিলিত বা সম্মিলিত শক্তিকে প্রত্যক্ষ করব, তেমনি সেই সম্মিলিত শক্তি যেমন আবার প্রত্যুত্তরে গোটা সমাজটাকে চালনা করবে। তার মানে গোটা শক্তির একটা বলা যেতে পারে একটা বৃত্তাকার একটা পরিসর তৈরি হচ্ছে, এবং সেটাতে যেহেতু জনতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাহলে জনতা যদি নিজের সম্পর্কে, নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকে, তাহলে সেই নেতা কখনো আমাদের সঙ্গে অন্যায় করতে পারেন না। এবং আরও একটি চমৎকার বিষয় রবীন্দ্রনাথ আমাদেরকে বলছেন যে সেই সমাজপতি যে সবসময় খুব স্ট্রং বা শক্তিশালী হবেন এমনটা নয়, কিন্তু সমাজের শক্তিতে তিনি শক্তিশালী হবেন।
অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন একজন মানুষ যত দুর্বলই হন না কেন, তাকে যদি সবাই মিলে একটা দায়িত্ব দেয়, সেই দায়িত্ববোধ, সেই বৃহত্তর মানুষের কল্যাণ বোধ তাকে কিন্তু আস্তে আস্তে শক্তিশালী করে তোলে। অর্থাৎ যিনি নেতা হবেন তিনি যে শারীরিক বা মানসিক শক্তিতে খুব শক্তিশালী হবেন এমনটা নয়, কিন্তু জনতার শক্তি, জনতার ভালো মন্দের বোধ যখন তার উপর চাপিয়ে দেওয়া হবে, তখন তিনি জনতার ভালো না করে পারবেন না। আর জনতা যদি নিজেকে সবসময় জাগ্রত রাখে, নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনাকে যদি সে বন্ধক না দিতে জানে, তাহলে কিন্তু সে আদর্শ রাজাও নির্বাচন করতে পারবে এবং সেই রাজা তার উপর কোনো রকম চাপিয়ে দেওয়া একটা বলা যেতে পারে প্রজা শোষক কোনো সমাজপতির ভূমিকাতেও সে কখনো পৌঁছতে পারবে না, কারণ জনতার হাতেই থাকবে শক্তির মূলটা, এবং সেই জনতার শক্তিতেই তো শক্তিশালী হবেন সেই সমাজপতি। এটাও কিন্তু তিনি আমাদের কাছে বলতে চাইছেন যে আমরা যদি সেই সমাজপতিকে আজ অভিষিক্ত করি, তাহলে আমাদের যে শক্তি, সমাজের যে শক্তি যা পুঞ্জীভূত হয়ে রয়েছে, তা সেই নেতা, সেই সমাজপতির মাধ্যমে সমাজকে একটা ভালোর পথে চালিত করবে। সেই সমাজপতি হবেন সকল মানুষ, হিন্দু মুসলমান সমস্ত জাতপাতের ঊর্ধ্বে সকল মানুষের একতার শক্তির প্রকাশ স্বরূপ, সকলের সম্মিলিত একটা প্রকাশ বা প্রতিনিধি স্থানীয় চরিত্র হবেন সেই সমাজপতি, যাকে সামনে রেখে আমাদের স্বদেশী সমাজ গড়ে উঠবে। একটা আদর্শ সমাজ গড়তে গেলে একজনকে তো নেতার আসনে, সমাজপতির আসনে বসাতে হবে, কিন্তু তার শক্তির উৎস যখন সাধারণ মানুষের নির্বাচনে যখন তিনি নির্বাচিত হবেন, তখন সেখানে কখনো ভ্রান্তির জায়গা থাকে না। তাই তো তিনি এক জায়গায় বলছেন যে রাজা তাহার সকল প্রজারই যে স্বভাবত বড় তাহা নহে। অর্থাৎ রাজা যে প্রজাদের থেকে খুব বড় তা কিন্তু নয়, কিন্তু রাজ্যই রাজাকে বড় করে। আমাদের সমাজপতিও সমাজের মহত্বেই মহৎ হইতে থাকিবেন। মন্দিরের মাথায় যে স্বর্ণ কলস থাকে তাহা নিজে উচ্চ নহে, মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্চ করে। অর্থাৎ আমরাই তো আমাদের সমাজপতিকে বসাবো, আমাদের শক্তিতেই তো তিনি শক্তিশালী, ফলে তিনি কখনো আমাদেরকে ছাড়িয়ে যেতে পারেন না। বরং সেই সমাজপতিকে যদি আমরা অভিষিক্ত করি, তাহলে এই ছন্ন ছাড়া জাতি, আশ্রয়চ্যুত জাতি, যাদের কোনো মাথার ওপর কোনো নেতা নেই, সমাজের মাথায় কোনো একজন সমাজপতি নেই, তারা অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা একজন আশ্রয়দাতাকে পাবেন, তারা একজন বলা যেতে পারে পিতাকে পাবেন, যাকে সামনে রেখে তারা সঙ্গবদ্ধ হবেন। তার মধ্যেই সঙ্গবদ্ধতার একটা বা সঙ্গবদ্ধ হবার বা সকল মানুষের একতার একটা প্রতীক বা প্রতিনিধি স্থানীয় চরিত্ররূপে সেই সমাজপতিকে তারা দেখবেন। তাকে আশ্রয় করেই স্বদেশী সমাজ গড়ে উঠবে, এবং তার জন্য আমাদেরকে আমাদের যুক্তিবাদকে, আমাদের সমস্ত আত্মাভিমানকে দূরে সরাতে হবে এবং আমাদের সমাজপতিকে আমাদেরকে অভিষেক করতে হবে। তবেই আমরা একজন বলা যেতে পারে আদর্শ একটা সমাজের অধিকারী হব এবং গড়ে উঠবে আমাদের স্বদেশী সমাজ, যে সমাজে রবীন্দ্রনাথ মনে করেন যে বিদেশি অর্থাৎ ইংরেজদের দেওয়া অন্ন বস্ত্রে তাকে ভিক্ষা স্বরূপ গ্রহণ করে আমরা তাদের অন্ন জল এবং বিদ্যায় কিংবা যা কিছু তারা দিচ্ছে আমাদেরকে, তার উপর নির্ভরশীল হয়ে একটা ভিখিরির জাত হয়ে থাকবো না, বরং আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব দায়িত্বে স্বদেশকে গড়ে তুলব। তাতেই তো আমাদের গৌরব, আমাদের ধর্ম। আমাদেরকে স্বদেশের ভার আমাদের নিজেদের কাঁধে তুলে নিতে হবে। আমাদের শক্তি, আমাদের একতার শক্তিরূপে আমাদেরকে একজন সমাজপতিকে অভিষিক্ত করতে হবে বা তাকে একটা সমাজপতির আসনে বসাতে হবে। স্বদেশী সমাজ নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। আলোচনা আজকে এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।